দেখো, এর পরবর্তী যে কোষীয় অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করব সেটা লাইসোজোম। তো আমরা যেমন পড়ছিলাম এন্ডোমেমব্রেন সিস্টেম, সেখানে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখেছি, তারপরে সবুজ রঙের যেটা আঁকা আছে সেটা গলগি বডি দেখেছি। এখনও আঁকাটা আছে, তার কারণ হলো এরপরে এই গলগি বডি থেকে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে কোষীয় অঙ্গাণুটি ফর্ম করবে সেটি হলো লাইসোজোম। তো তার মানে এই যে লাইসোজোম তৈরি হলো, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি দুটো সেল অর্গানেল একসঙ্গে একত্রিত হয়ে সেখানে কিন্তু তৈরি করলো লাইসোজোম। আচ্ছা, আগে গলগি বডির ক্ষেত্রে একটা জিনিস বলা হয়নি, সেটা এখানে বলে দিই। সেটা হলো ফর্মিং ফেজ, যেটা সেটাকে সিস ফেজ বলা হয়, আর যেটা ম্যাচিউরিং ফেজ ছিল সেটাকে ট্রান্স ফেজ বলা হয়। ফর্মিং ফেজকে সিস ফেজ এবং ম্যাচিউরিং ফেজকে ট্রান্স ফেজ। এই টার্ম দুটো জেনে রাখো, এটা নিটের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে? তো আমরা আপাতত লাইসোজোম নিয়ে আলোচনা করছি। তো আমি যেটা বললাম এরপরে সবটাই মুছবো। তো নিউক্লিয়াস থেকে গলগি, মানে নিউক্লিয়াসের পরবর্তী মানে বাইরের দিক থেকে আমরা দেখছিলাম এন্ডোপ্লাজম রেটিকুলাম, গলগি বডি, এবং গলগি বডির পর যে সেল অর্গানেলটা লাইসোজোম। তো এই লাইসোজোম নিয়ে আমরা আলোচনা করব। তো এই লাইসোজোম প্রাণীকোষের একটি বৈশিষ্ট্য, মানে এই যে সেল অর্গানেলটি এটা কিন্তু উদ্ভিদ কোষে অ্যাবসেন্ট আছে, প্রাণী কোষের লাইসোজোম উপস্থিত রয়েছে। যেহেতু উদ্ভিদ কোষে লাইসোজোম নেই, তাই লাইসোজোমগুলোর কাজ, লাইসোজোমের যে কাজ, সেই কাজগুলো করার জন্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু স্পেরোজোম আর অ্যালিউরন দানা বলে দুটি অংশ রয়েছে, সেল অর্গানেলস রয়েছে বলতে পারি আমরা। তো আলোচনা করছি পরে। তো প্রথমে লাইসোজোমের গঠন এই সমস্ত নিয়ে আলোচনা করি। তার আগে একটা জিনিস বলি যে উদ্ভিদ কোষে লাইসোজোম নেই ঠিকই, তবে কিছু কিছু উদ্ভিদ কোষ, যেমন ধরো তামাক বা ভুট্টা, এদের এই গাছগুলোর ক্ষেত্রে বা কিছু কিছু থ্যালোফাইটার ক্ষেত্রে কিন্তু লাইসোজোমের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখো, এখানে এখানে আমরা লাইসোজোমের একটা ছবি এঁকেছি। তো সেক্ষেত্রে লাইসোজোমের খুব সিম্পল স্ট্রাকচার। বাইরের দিকে একটা লিমিটিং মেমব্রেন রয়েছে, বাইরের দিকে একটা মেমব্রেনার স্ট্রাকচার। আমরা লাইসোজোমকে একক মেমব্রেন, মানে ইউনিট মেমব্রেন রয়েছে, সিঙ্গেল ইউনিট মেমব্রেন আমরা বলেছিলাম। একটা পর্দা কাদের রয়েছে, এদিক দুটো পর্দা কাদের রয়েছে, তো সিঙ্গেল ইউনিট মেমব্রেন রয়েছে। তো সেই লিমিটিং যে মেমব্রেন, তাকে অ্যাসিডিক এবং গ্লাইকোসাইলেটেড ইন্টিগ্রেটেড প্রোটিন রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হলো, দুটো অংশ, একটা লিমিটিং মেমব্রেন, একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে প্রায় 50 রকমের হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে, মানে জলের উপস্থিতিতে বিক্রিয়া করতে পারে। দেখো, লাইটিক মানে ভেঙে যাওয়া, এখানে লাইসোজোম কথাটার মানেতেও আছে, জোম মানে বডি, আর লাইসো মানে এখানে লাইসিস, মানে ব্রেক ডাউন করতে সাহায্য করে, ভাঙতে সাহায্য করে। তাহলে যে ম্যাট্রিক্সের মধ্যে 50 রকমের খতরনাক উৎসেচক বলতে গেলে হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে, যে এনজাইমগুলোকে একটা বলতে পারো যে সেই বোম ব্যাগে করে ভরে নিয়ে যাওয়ার মতো আর কি, বারুদে ভর্তি একটা গোলা, সেই রকমের আর কি। যে এখানে হাইড্রোলাইটিক এনজাইমগুলো রয়েছে, 50 রকমের এনজাইম রয়েছে, যেগুলো বাস্ট করে গেলে অনেক রকমের ক্ষতি হতে পারে। সেই জন্য লিমিটিং মেমব্রেনটাও কিন্তু সেইভাবে করে রাখতে হয়েছে যাতে এই ক্ষতিটা মেমব্রেনকে না করে, ভেতরের এনজাইমগুলো যাতে মেমব্রেনটাকে ড্যামেজ করতে না পারে। মেমব্রেনটা ড্যামেজ হয়ে গেলেই বাইরে লিক হয়ে যাবে এনজাইমটা, বাইরের সেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য লিমিটিং মেমব্রেনটা কিন্তু অ্যাসিডিক এবং গ্লাইকোসাইলেটেড ইন্টিগ্রেটেড প্রোটিন দিয়ে তৈরি আছে, ঠিক আছে? এই খুব সরল সাধারণ লাইসোজোমের স্ট্রাকচার রয়েছে। সঙ্গে আর একটা জিনিস আমরা দেখব, বক্সের মধ্যে দেখো দিয়ে রেখেছি, সেটা হলো লোবিলাইজার এবং স্টেবিলাইজার, খুব ইম্পর্টেন্ট জিনিস লাইসোজোমের ক্ষেত্রে। ব্যাপারটা কি, কিছু কিছু উপাদান রয়েছে, যেমন ভিটামিন এ, বি, কে, টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, এই ধরনের উপাদানগুলো রয়েছে। মানে ভিটামিন এ, বি, কি, ভিটামিন বুঝতেই পারছো, টেস্টোস্টেরন এবং প্রজেস্টেরন এগুলো হরমোন, বুঝতেই পারছো। তো এইগুলো সেলের মানে লাইসোজোমের যে মেমব্রেন, যে লিমিটিং মেমব্রেন রয়েছে, সেই মেমব্রেনটাকে ড্যামেজ করতে সাহায্য করে। মানে ওগুলোর উপস্থিতিতে লাইসোজোমের যে মেমব্রেন সেগুলো ড্যামেজ হয়ে যায়। সেই জন্য এই ধরনের পদার্থগুলোকে লোবিলাইজার বলা হয়, ঠিক আছে? আর উল্টো দিকে ঠিক উল্টোটা হলো স্টেবিলাইজার, মানে যে সমস্ত উপাদানগুলো লাইসোজোমের যে মেমব্রেন সেটাকে আরও স্টেবল করতে সাহায্য করবে, আরও দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে, সেগুলোকে বলা হয় স্টেবিলাইজার। যেমন কোলেস্টেরল রয়েছে, কর্টিজন রয়েছে, এগুলো রয়েছে, স্টেবিলাইজার হিসেবে কাজ করে। তার মানে লোবিলাইজারের দিকে যে সমস্ত উপাদানগুলো লাইসোজোমের মেমব্রেনটাকে ড্যামেজ করে দিতে সাহায্য করবে, উল্টো দিকে স্টেবিলাইজার
স্টেবিলাইজার যে উপাদানগুলো রয়েছে তাতে কি করবে, যে সেলের লাইসোজোমের যে মেমব্রেন তাকে আরও বেশি স্টেবল করতে সাহায্য করবে। ঠিক আছে, এই দুটো জায়গা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু দেখে রাখতে হবে। দেখো, এরপর আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, প্রথমেই উপরের পার্টটা ছেড়ে দাও, নিচের পার্টটা নিয়ে আগে আলোচনা করে নিই, তাহলে উপরের পার্টটা বুঝতে সুবিধা হবে। ফাংশন, লাইসোজোমের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করে সেই কাজগুলো আমরা একবার দেখে নেব। প্রথমে দেখো ইন্টারসেলুলার ডাইজেশন, প্রথমেই ইন্ট্রাসেলুলার ডাইজেশন, মানে কোষের মধ্যে পরিপাক করার কাজ কথা বলছে। অ্যাকচুয়ালি কী হয়, ধরো বিভিন্ন কোষের কথা বলছি আমরা, বিভিন্ন সেলের কথা বলছি। ধরো একটা সেল যখনই কোনো খাদ্যবস্তু ভেতরে গ্রহণ করছে তখনই তাদের কিন্তু ডাইজেশনের প্রয়োজন হয়। সবার নয় কিন্তু, দু রকমের ডাইজেশন হয়, এক্সট্রা সেলুলার আর ইন্ট্রা সেলুলার, দু রকমের ডাইজেশন হয়। আমাদের ডাইজেশন কিন্তু এক্সট্রা সেলুলার ডাইজেশন। ইন্ট্রা সেলুলার ডাইজেশন কাদের কথা বলছে? অ্যামিবা। ধরো সাপোজ এটা একটা অ্যামিবা, তাহলে একটা অ্যামিবা, তার বাইরের দিকে কোনো একটা খাদ্য উপাদান আছে, তাকে যখন ভেতরে আমরা পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস দেখেছি, তো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি যখন ভিতর দিকে নিয়ে যায় তখন এই খাদ্যবস্তুটা লাইসোজোমের সঙ্গে বাইন্ড করে কিন্তু সেটাকে ড্যামেজ করতে সাহায্য করে। আমরা ডায়াবেটিসের ক্ষেত্রেও দেখেছিলাম। তো এই জায়গাটা কিন্তু রয়েছে ইন্ট্রাসেলুলার ডাইজেশন, যেটা আমাদের সেলের মধ্যে হয়েছে, কিন্তু আমাদের নর্মাল পরিপাক্রিয়ার ব্যাপার নয়, কিন্তু এটা উইদিন দ্য সেল এই ধরনের ডাইজেশন হয়। আমাদের নর্মালি যে পরিপাক হয়, মানে আমরা যে খাবারটা খাই, হজম করি, সেটা কিন্তু এক্সট্রা সেলুলার ডাইজেশন, তার সঙ্গে এখানে কিন্তু কোনো সম্পর্ক নাই। এখানে যে ইন্ট্রাসেলুলার ডাইজেশনের কথা বলা আছে সেটা অ্যামিবা এই ধরনের প্রাণীর কথা হতে পারে, অথবা আমাদের ক্ষেত্রেও কিন্তু ডাব্লিউসি, মাস্ট সেল এই ধরনের কোষগুলো যেভাবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, খাবারটাকে ভেতরে ঢোকানোর পর, সেটা ব্যাকটেরিয়া হতে পারে। খাবার বলতে এমন নয় যে ভালো ভালো কিছু খাবার সবসময় এমন বলা হচ্ছে না, বাইরে থেকে যে কোনো কিছুকে যখন ভেতরে প্রবেশ করালো তখন কিন্তু সেটা লাইসোজোমের যে এনজাইমগুলো রয়েছে, আগে দেখলাম 50 রকমের হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে, সেই এনজাইমগুলো কিন্তু এখানে সেই ব্যাকটেরিয়া বা অন্যান্য উপাদানকে ধ্বংস করতে সাহায্য করে। এটা হলো ইন্ট্রাসেলুলার ডাইজেশন। এক্সট্রা সেলুলার ডাইজেশন, যেমন এখানে স্পার্ম লাইসিনের কথাটা আমি লিখে রেখেছি। তো এক্সট্রা সেলুলার ডাইজেশনের কথাটা কেমন বলছি, ধরো আমরা আগে যে স্পার্মের কথা লিখেছিলাম, দেখো অ্যাক্রোজোমের কথা লিখেছিলাম না, তো এটা যদি একটা এগ হয়, এটার বাইরের দিকে কিন্তু প্রচুর এরকমের এগটার বাইরের দিকে কিন্তু প্রচুর সেলুলার লেয়ার থাকে, মানে ডিম্বাণু। এরপর যখন শুক্রাণুটা ডিম্বাণুর কাছে আসে, এরপর শুক্রাণুটা যখন ডিম্বাণুর কাছে আসে তখন এই শুক্রাণুটার যে সামনে যে অ্যাক্রোজোম ছিল, সেই অ্যাক্রোজোম তো অ্যাকচুয়ালি বলেছি লাইসোজোম, অ্যাক্রোজোমটা যেখান থেকে সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই গলগি বডি, কিন্তু অ্যাক্রোজোমটা এখন লাইসোজোম। তো সেই লাইসোজোম থেকে কিন্তু এই পার্টটা ব্রেক করলে কিন্তু এখান থেকে তোমার ওই ধরনের এনজাইমগুলো বেরোবে, যেখানে হায়ালুরোনিডেজ বলে খুব একটা ইম্পর্টেন্ট এনজাইম রয়েছে, স্পার্ম লাইসিন রয়েছে, এই ধরনের ইম্পর্টেন্ট এনজাইমগুলো রয়েছে। সেই এনজাইমগুলো কিন্তু এই এগটার যে লেয়ার, সেই লেয়ারগুলোকে ড্যামেজ করতে সাহায্য করবে। ফলে এখানে যে নিউক্লিয়াসটা ছিল, এখানে স্পার্মের যে নিউক্লিয়াসটা ছিল, সেই নিউক্লিয়াসটা কিন্তু এই ভেতরে এগের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে তার কাছে যেতে সাহায্য করবে। এটা এই ধরনের এক্সট্রা সেলুলার ডাইজেশন করে, এটা একটা উদাহরণস্বরূপ দেখালাম। ডিফেন্স মেকানিজম মানে প্রতিরক্ষা, আগের ছবিতে দেখলাম যে একটা ডাব্লিউবিসি বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা কাউকে গ্রহণ করছে, খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাহলে ওই যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটা ছিল ওটা ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ে। লাইসোজোম আমাদের বডিতে বিভিন্ন ধরনের যে সমস্ত ক্ষতিকারক বস্তু রয়েছে, শুধুমাত্র এমন নয় যে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম বা জাম্পস তাদেরকে ধ্বংস করে, তাই নয়, আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের আরও অন্যান্য যে সমস্ত ক্ষতিকারক পদার্থগুলো উপস্থিত হয় সেগুলোকেও কিন্তু নষ্ট করতে সাহায্য করে। এই পয়েন্টটা দেখছো এনার্জি সাপ্লাই ডিউরিং স্টারভেশন, উপবাসকালীন অবস্থায় আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের স্টোরেজ ফুড মেটেরিয়াল যেগুলো রয়েছে, যে সমস্ত খাদ্য আমাদের সঞ্চয় করা থাকে, সেই ধরনের খাদ্যগুলো কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় করা থাকে। তাহলে যখন স্টারভেশন মানে উপবাসকালীন অবস্থায় যখন আমরা যাই তখন কিন্তু আমাদের এনার্জি লাগে। আমরা তো এরকম হয় না যে একদিন না খেয়ে মরে যাই, এমন কখনোই হয় না। তাহলে তখন এনার্জি সাপ্লাই কে করে?
অবশ্যই আমাদের স্টোরেজ ফুড মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করে এবং সেগুলো ভেঙে ভেঙে আলটিমেট কিন্তু আমরা সেই এনার্জিটা পাই, আর এই কাজে হেল্প করে কিন্তু লাইসোজোম। ঠিক আছে, আরও একটা কাজ 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে থাইরোগ্লোবিউলিন, সেখান থেকে থাইরক্সিন ফর্মেশন। থাইরক্সিন একটা হরমোন, আমরা আগেও পড়েছি। তো সেই থাইরক্সিন হরমোন ফর্ম করাতে বা তৈরি করতে কিন্তু সাহায্য করে লাইসোজোম, এখানে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। 6 নম্বর পয়েন্টে আমরা স্টোরস ডিজিজ, খুব ইম্পর্ট্যান্ট ফাংশন বলবো না, ম্যাল ফাংশন বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ভালো না, এটা খারাপ কাজ একটা করে লাইসোজোম। সেটা কি হয় সেটা আমরা পরে একটু হেটারোফ্যাগোজোম যখন এইখানে যখন উপরের পার্টটা পড়বো, যখন এটা দেখব, তখন কিন্তু আমরা আরও ভালো করে বুঝতে পারবো যে বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করার জন্য লাইসোজোম কাজ করছে। এমন অনেক সময় হয় যে লাইসোজোম তার দেহের মধ্যে বা লাইসোজোমের মধ্যে কোনো কোনো ধরনের রোগের জীবাণুকে ভিতরে প্রবেশ করিয়ে ফেলে, কিন্তু তাকে ড্যামেজ করতে পারে না, ফলে সেটা লাইসোজোমের মধ্যে স্টোর হয়ে থেকে যায়। এবার সেই ডিজিজটা কিন্তু দীর্ঘদিন আমাদের শরীরে কিন্তু স্টে করতে পারে। পলিনেফ্রাইটিসের মতো রোগ, হেপাটাইটিস বি এর মতো রোগ কিন্তু এই ধরনের জায়গা থেকে হয়। তাহলে এখানে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে রয়েছে। 7 নম্বরে যেটা কার্সিনোজেনেসিস লিখেছি, এই কার্সিনোজেনেসিস অ্যাকচুয়ালি যে ক্যান্সার তৈরি করতে যে উপাদানগুলো কাজ করে বা যে উপাদানগুলো থ্রু দিয়ে ক্যান্সার হয় সেগুলোকে বলা হয় কার্সিনোজেন। লাইসোজোম কিন্তু এখানে একটা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে কাজ করে যেতে পারে। অবশ্যই সব সময় নয়, গুরুত্বপূর্ণ কাজ করছে আমাদের শরীরের মধ্যে। শেষের 3টে ফাংশন কিন্তু ওই যে বললাম ভালো না, খারাপ ফাংশন। হ্যাঁ, মানে ভালো কাজ না, সেখানে খারাপ কাজের জায়গায় চলে যাচ্ছে। সেটা হলো যদি কখনো কখনো কি হয়, আমাদের 7 এবং 8 নম্বর পয়েন্টটা দুটো মিক্সড আপ করে বলছি। জেনেটিক মডিফিকেশান, আমাদের জিনের নির্দিষ্ট সজ্জারীতি আছে। ঠিক আছে, ডিএনএর মধ্যে কিছু পার্টিকুলার অংশকে জিন বলা হয়, অ্যাক্টিভেট পার্টকে জিন বলা হয়, ডিএনএর অ্যাক্টিভেট পার্টকে জিন বলা হয়। এবার লাইসোজোমের মধ্যে যে সমস্ত এনজাইম রয়েছে তার মধ্যে নিউক্লিয়েজ একটা অন্যতম উৎসেচক, যেটা নিউক্লিক অ্যাসিডকে ড্যামেজ করতে পারে। তাহলে আমাদের যে ডিএনএ রয়েছে সেটা নিউক্লিক অ্যাসিড, তা সেই নিউক্লিক অ্যাসিডকে যদি ড্যামেজ করে, যদি কোনো একটা পার্টও ড্যামেজ করে, তাহলে জিনের যে গঠন তার পরিবর্তন হবে। আর তার পরিবর্তন হলে কিন্তু সেটাকে বলা হয় মিউটেশন। হ্যাঁ, এবং সেটা ক্যান্সারের দিকে যেতে পারে। আর আগের পয়েন্টটায় বললাম যে কার্সিনোজেনেসিস, মানে যার কার্সিনোজেনের কাজটা করে যদি ক্যান্সার তৈরি করতে সাহায্য করে, ক্যান্সার হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে ওটা। তার মানে এখানে কিন্তু কোনো কোনো সময় লাইসোজোম কিন্তু কার্সিনোজেনের কাজ করতে পারে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে। ঠিক আছে, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু লাইসোজোমের ক্ষেত্রে রয়েছে। হ্যাঁ, এগুলো মোটামুটি মেজর ফাংশন হিসাবে আমরা দেখছি। এরপরে উপরের পার্টটা আমরা একবার দেখব, তাহলে কিন্তু আরেকটা টপিক আমরা খুব ভালো করে বুঝতে পারবো। সেটা দেখো, উপরের ডান দিকে লেখা আছে পলিমরফিজম অফ লাইসোজোম। লাইসোজোমের বহুরূপতা, পরীক্ষায় কিন্তু খুব আসে কোশ্চেনটা, লাইসোজোমের বহুরূপতা লেখো। হ্যাঁ, তো আমরা এখানে দেখব ব্যাপারটা কীরকম। দেখো, টাইপস অফ লাইসোজোম যদি আমরা দেখি, তো প্রথমেই সেখানে প্রাইমারি আর সেকেন্ডারি দুটো ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, প্রাইমারির আর কোনো ভাগ নেই, সেকেন্ডারিকে আমরা 3 ভাগে ভাগ করেছি, অটোফ্যাগোজোম, হেটারোফ্যাগোজোম আর রেসিডুয়াল বডি। তো এখানে পলিমরফিজম কোথায় আসছে? অ্যাকচুয়ালি বহুরূপতা মানে হলো লাইসোজোমের রূপভেদ। লাইসোজোমকে আমরা বহু রূপে দেখতে পাই, তার নামই হলো বহুরূপতা। তো এখানে প্রথম থেকে দেখা যাক কীরকম রূপভেদ রয়েছে। প্রাইমারি লাইসোজোম কাকে বলছি? যখন গলগি বডি থেকে যে সমস্ত ভ্যাকুয়ালগুলো এসে মিশে যখন লাইসোজোম গঠন করলো, লাইসোজোমের মধ্যে 50 রকমের হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে, কিন্তু সেই এনজাইমগুলো কোনো কার্যকরী দশায় নেই। এই যে অবস্থা লাইসোজোমের, একে বলা হয় প্রাইমারি লাইসোজোম। তার মানে লাইসোজোম ফর্ম করেছে, কিন্তু লাইসোজোমের মধ্যে এনজাইমও আছে, কিন্তু সেই এনজাইমগুলো কোনো কার্যকরী দশাই নেই, তখন তাকে বলা হচ্ছে প্রাইমারি লাইসোজোম। তাহলে সেকেন্ডারি লাইসোজোম, যখন লাইসোজোম কার্যকরী দশায় চলে এসছে তখন তাকে সেকেন্ডারি লাইসোজোম বলা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝবো অটোফ্যাগোজোম, হেটারোফ্যাগোজোম আর রেসিডুয়াল বডি কাকে বলছে। ধরো এটা একটা সেল, আর সবুজ রঙের যেটা করা আছে সেটা হলো লাইসোজোম। ঠিক আছে, এবার সেলের বাইরের দিকে ধরো কোনো ব্যাকটেরিয়া বা কিছু এসছে, কোনো মাইক্রো অর্গানিজম হতে পারে, যে কোনো কিছু এসছে, ধরো সাপোজ ব্যাকটেরিয়া আসছে, তাহলে সেলের এই জায়গায় ধরো কিছু ব্যাকটেরিয়া আসছে। তো সেলের এরকম বাইরের দিকে যখনই ব্যাকটেরিয়া আসে তখনই কী করে, সেটা আমরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতি দেখেছিলাম। সেই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ভেসিকেলের মাধ্যমে ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে যায়। তো কী করে, প্রথমে এই জায়গাটা এরকম করে ধরো, এরকম করে
একটা মানে খাবারটাকে গেলার মতো একটা ফর্ম করতে থাকে। তো এগুলো আস্তে আস্তে এগোতে থাকে, হ্যাঁ, আস্তে আস্তে এগুলো এগোতে থাকে যত টাইম যায়, এবং তার একটা টাইম পর কি হয়, এটাকে টোটাল এই জায়গাটাকে টোটাল ভেসিকেলের মধ্যে ধরে নিয়ে এখানে মেমব্রেনটা হয়ে গেল। এতে ফর্ম করতে কোনো অসুবিধা হয় না, ভেতরে ভেতরে নতুন করে তৈরি করতে একটা ভেসিকেলকে মেমব্রেনের মধ্যে এসে ফিউজ করে দিতে কোনো অসুবিধা হয় না। তার কারণ আগেও বলেছি, প্লাজমা মেমব্রেনের যা গঠন আর এই পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুগুলোর গঠন, সেই মেমব্রেনটা একই মেমব্রেন, এবং যে ভেসিকেলগুলো তৈরি হচ্ছে সেই ভেসিকেলের যে মেমব্রেন, সেই মেমব্রেনটা সেম। সেই জন্য ফিউজ করতে, কখনো ফর্ম করতে এগুলোতে কোনো অসুবিধা হয় না। এবার দেখো, যখন এই যে পদ্ধতিটা, এটা আমরা আগেও পড়েছি, যেটাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলি। এবার যে ভেসিকেলটা তৈরি হলো, যার মধ্যে ব্যাকটেরিয়াটা আছে, সেই ভেসিকেলটা নিয়ে এবার ডাইরেক্ট চলে এলো লাইসোজোমের কাছে। এবার লাইসোজোমের কাছে যখনই চলে এলো তখনই কি হচ্ছে, লাইসোজোমের সঙ্গে ফিউজ করে যাচ্ছে। তার মানে এই ভেসিকেলটা তখন কিন্তু লাইসোজোমের সঙ্গে ফিউজ করে গেল, ঠিক আছে, লাইসোজোমের সঙ্গে ফিউজ করে গেল, ঠিক আছে। তার মানে এই যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এর মধ্যে আছে, ফিউজ করে গেল। এবার লাইসোজোমের মধ্যে যে সমস্ত উৎসেচকগুলো ছিল, সেগুলো কিন্তু ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে গেল, ফলে কী হচ্ছে, এখানে কিন্তু ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেল, ঠিক আছে। এই যে ঘটনাটি ঘটলো, এটা হলো হেটারোফ্যাগোজোম। বাইরে থেকে কোনো খাদ্যবস্তু যখন ভিতরে, মানে খাদ্যবস্তু যেটা সেলের পক্ষে হতে পারে, কোনো মাইক্রো অর্গানিজমও হতে পারে, যা ইচ্ছা হতে পারে, তো সেটা যখন বাইরে থেকে এসে প্রবেশ করলো এবং সেটা লাইসোজোম যখন ড্যামেজ করলো, এটা কিন্তু এখন গোটাটা একটা লাইসোজোমই ফর্ম করেছে। যেহেতু এটা বাইরে থেকে আসা, সেই জন্য এটাকে আমরা হেটারোফ্যাগোজোম বলছি, এবং এটা অবশ্যই কার্যকরী দশা, সেই জন্য আমরা সেকেন্ডারি টাইপের লাইসোজোমের কথা বলছি এখানে। তাহলে বাইরে থেকে এলো বলে হেটারোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম যখন নিজের দেহের কোষাঙ্গাণু, মানে নিজের এই সেলটারই ভেতরে কোনো কোষাঙ্গাণুর যখন এরকম পাচন হয়, তখন তাকে অটোফ্যাগোজোম বলে। কীরকম, ধরো এরকমের বাইরে থেকে কোথাও কিছু আসেনি, ধরো সেলটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে, একটা ধরো একটা মাইটোকন্ড্রিয়া বুড়ো হয়ে গেছে, মানে মাইটোকন্ড্রিয়াটা বয়স হয়ে গেছে, তখন বয়স হলে কিন্তু কাজ করার ক্ষমতা কমে যায়। এখানে সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া কেন, যে কোনো সেল অর্গানেল যেমন ফর্ম করে তেমন কিন্তু নষ্টও করে, আর নষ্ট করার দায়িত্বগুলো কিন্তু লাইসোজোম নিয়েছে। তাহলে একটা লাইসোজোম নর্মালি যেমন মেমব্রেন বাউন্ড আছে তেমন আছে, লাইসোজোমের ভেতরে এনজাইমগুলো আছে, আর এখানে বাইরে একটা মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়ে গেছে। তো যখনই সেল বুঝছে যে ড্যামেজ হয়ে গেছে, তখন মাইটোকন্ড্রিয়াটাকে একটা ভেসিকেলের মধ্যে ভরে নিল, এবং যেটা লাইসোজোমের সঙ্গে এসে ফিউজ করে দিল, যেমন অ্যাজ ইউজুয়াল এমন লাইসোজোমের সঙ্গে ফিউজ করে দিল। লাইসোজোমের সঙ্গে যখন ফিউজ করে দিল, তখন কিন্তু লাইসোজোমের যে এনজাইমগুলো, সেটা কিন্তু এই গোটাটাকে ড্যামেজ করবে, মানে ওই ভেতরের মাইটোকন্ড্রিয়াটাকে ড্যামেজ করবে। তাহলে গোটাটা এখন একটা লাইসোজোম ফর্ম করবে, আমরা বড় করে এঁকেছি তাই, গোটাটা কিন্তু একটা লাইসোজোম ফর্ম করবে, বা লাইসোজোম একটা কাজ করছে, যেটা কি করছে, অটো মানে নিজের। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি বাইরে থেকে ঢুকিয়েছিল, কিন্তু এখানে অটোফ্যাগোজোম মানে হলো দেহের ভিতরের কোনো কোষীয় অঙ্গাণুকে যখন ড্যামেজ করছে, তখন সেক্ষেত্রে তাকে কিন্তু আমরা অটোফ্যাগি বলছি, সেক্ষেত্রে আমরা তাকে অটোফ্যাগি বলছি, ঠিক আছে। তাহলে অটোফ্যাগোজোম বুঝলাম, হেটারোফ্যাগোজোমটা আমরা বুঝলাম। রেসিডুয়াল বডি কি? রেসিডুয়াল বডিটা কি হলো, যে অটোফ্যাগোজোম বা হেটারোফ্যাগোজোম যেটা তৈরি হলো, এই দুটো পদ্ধতিতেই কিন্তু ড্যামেজ হলো, কোনো না কোনো কিছু ড্যামেজ হলো। এবার ড্যামেজ হওয়ার পর কি, অনেক সময় কি হয়, সেলের যে সমস্ত জিনিসগুলো দরকার হয়, যেমন নিউক্লিক অ্যাসিডের যে ফরম্যাট আছে, হ্যাঁ, ডিএনএ আরএনএ তৈরি করতে যে সমস্ত জিনিসগুলো লাগে, মেমব্রেনের যে সমস্ত প্রোটিন লাগে, যে সমস্ত ফ্যাট লাগে, যা দরকার সেই জিনিসগুলো সব রেখে দেয়, আর যেগুলো দরকার নেই সেগুলোকে ভেসিকেলের মধ্যে প্যাক করে ফেলে, ঠিক আছে। যেগুলো দরকার নেই সেগুলো ভেসিকেলের মধ্যে প্যাক করে থাকে। তাহলে এই প্যাকের মধ্যে এখন কী আছে, এখন কিন্তু রেসিডুয়াল পার্ট আছে, অবশিষ্টাংশ আছে, যেটা কোনো প্রয়োজন নেই। তাহলে একটা ব্যাকটেরিয়াকে ভেঙেও কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যেতে পারে। যেমন ধরো একটা কথাই বলছি, একটা লোকের বাড়ি ভাঙছে, তাহলে সে বাড়ি ভাঙার ফলে যে ইঁটগুলো বেরোলো, সেই ইঁটগুলো দিয়ে কিন্তু পাশের বাড়ির একটা লোক বাথরুম তৈরি করতেই পারে,
তেমনই একটা ব্যাকটেরিয়াকে যখন নষ্ট করে দেওয়া হলো তখন ব্যাকটেরিয়াটা ক্ষতিকারক ছিল, কিন্তু ব্যাকটেরিয়ার দেহের যে সমস্ত উপাদান সেগুলো সব ক্ষতিকারক নয়। যেগুলো সেলের দরকার সেগুলো সেল নিজের কাছে রাখলো, যেগুলোকে দরকার নেই সেগুলোকে প্যাক করে ফেললো। এই যে নতুন স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল বডি। এটাও ওয়ান টাইপ অফ লাইসোজোম। কী করে পরে এটাকে যেমন এক্সোসাইটোসিস দেখেছিলে তেমন সাইডে মেমব্রেনের দিকে নিয়ে যায়, মেমব্রেনের দিকে নিয়ে যাওয়ার পর এটাকে মেমব্রেনটাকে ফিউজ করায় এবং যে সমস্ত উপাদানগুলো ছিল সেগুলো দেহের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় রেসিডুয়াল বডি। তার মানে আমরা লাইসোজোমের বহুরূপতা যেটা বলছিলাম, তাহলে প্রাইমারি লাইসোজোমের একটা রূপ, অটোফ্যাগোজোম একটা লাইসোজোমের রূপ, হেটারোফ্যাগোজোম একটা লাইসোজোমের রূপ, এবং রেসিডুয়াল বডি আর একটা লাইসোজোমের রূপ রয়েছে। সেই জন্য বহু রূপে দেখা যায় বলে একে লাইসোজোমের বহুরূপতা বলে। দেখো, আগেও বলেছি যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু লাইসোজোম থাকে না। সেই জন্য লাইসোজোমের যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে লাইসোজোম কেন নেয়, এটা একটা বড় প্রশ্ন। সেটা হলো অ্যানিম্যালরা যেহেতু পরভোজী, হ্যাঁ, অন্যদেরকে খেয়ে, প্ল্যান্ট হোক অ্যানিম্যাল হোক, অন্যদেরকে খেয়ে তারা থাকে, জীবন ধারণ করে। ঠিক আছে, তো সেই জন্য কি হয়, তাদের দেহে রেচন পদার্থের পরিমাণ সবসময় বেশি, তাদের দেহে ক্ষতিকারক পদার্থের পরিমাণ সবসময় বেশি। সেই জন্য তাদেরকে ড্যামেজ করার জন্য লাইসোজোম কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি সেল অর্গানেল। উদ্ভিদ কোষ যেহেতু নিজেরা খাবার তৈরি করে, সেই জন্য উদ্ভিদ কোষের রেচন পদার্থ থেকে আরম্ভ করে সমস্ত রকম বিষাক্ত উপাদানই কিন্তু কম পরিমাণে আছে। সেই জন্য লাইসোজোমের প্রয়োজন অতটা হয় না। তা সত্ত্বেও যে কাজগুলো করতে হবে লাইসোজোমের মতো করে, তার জন্য প্ল্যান্ট সেলের ক্ষেত্রে লাইসোজোম রয়েছে, একটা স্পেরোজোম, একটা অ্যালিউরন গ্রেন। অ্যাকচুয়ালি অন্য কিছু নয়, স্পেরোজোম ভুট্টা, তামাক এই সমস্ত গাছের ক্ষেত্রে দেখা যায়, অ্যালিউরন গ্রেন বিভিন্ন রকমের বীজপত্রের ক্ষেত্রে দেখা যায়। এই দুটো এক ধরনের গ্র্যানিউলস, আমরা সবসময় একে যে সেল অর্গানেল বলবো তা না, গ্র্যানিউলস, সেই গ্র্যানিউলসগুলো কিন্তু লাইসোজোমের যে সমস্ত এনজাইম সেগুলো সব না থাকলেও, অত ডেঞ্জারাস মানে এনজাইম না থাকলেও কিছু এনজাইম রয়েছে যে এনজাইমগুলো কিন্তু লাইসোজোমের মতো অ্যাক্টিভিটি দেখায়। সেই জন্য এদেরকে প্ল্যান্ট লাইসোজোম বলা হয়। এই নাম দুটো মনে রাখবে অবশ্যই, পরেও আমরা কিন্তু স্পেরোজোমকে আরেকবার পড়ব। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেটা হলো GERL সিস্টেম। হ্যাঁ, অন্য কিছু নয়, এখানে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। কাজটা দেখেই বুঝতে পারছো তুমি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আগের ক্লাস থেকে বুঝতে পারবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি এবং লাইসোজোম এটা কিন্তু একত্রে একটা কাজ সম্পন্ন করছে। ঠিক আছে, এবং এরা একই সঙ্গে কাছাকাছি অবস্থান করছে মোটামুটি, সেই জন্য এদেরকে একই সঙ্গে একই রকম কাজের সঙ্গে ইনভলভমেন্ট এদের রয়েছে, সেই জন্য এদেরকে GRL সিস্টেম বলা হয় একত্রে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিনগুলো তৈরি হচ্ছিল, সেই প্রোটিনগুলো গলগি বডির মধ্যে মডিফিকেশান হচ্ছিল, গলগি বডিতে মডিফিকেশান হওয়ার পর সেটা কিন্তু ম্যাক্সিমাম অনেক এনজাইমে কিন্তু লাইসোজোমের মধ্যে প্যাক করা থাকছিল। হ্যাঁ, একসঙ্গে একত্রে এটা কাজ করছে বলে এদেরকে GERL সিস্টেম বলা হয়। আচ্ছা, লাইসোজোমে এই মোটামুটি, হ্যাঁ, আর পড়ার কিছু নাই লাইসোজোমে। এরপরে আমরা ভ্যাকুয়েল নিয়ে আলোচনা করব। পরবর্তী এন্ডোমেমব্রেন সিস্টেমের লাস্ট যে অর্গানেলস ভ্যাকুয়েল, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। দেখো, ভ্যাকুয়েলস খুব সোজা একটা টপিক। তো ভ্যাকুয়েলস মানে কোষ গহ্বর, এটা বিভিন্ন কোষের ক্ষেত্রেই রয়েছে, তবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুয়েলের সংখ্যা এবং ভ্যাকুয়েলের সাইজ অনেক বড়। সংখ্যাটাও বেশি এবং ভ্যাকুয়েলের সাইজও কিন্তু বড়। সেক্ষেত্রে প্রাণীকোষের ক্ষেত্রে ভ্যাকুয়েলের সংখ্যাও কম, সাইজও অনেক ছোট। ঠিক আছে, তো এই যে ভ্যাকুয়েলস, মেনলি আমরা এটা কিন্তু প্ল্যান্টদের ক্ষেত্রে ভ্যাকুয়েলস নিয়ে বেশি আলোচনা করি আমরা। তো ভ্যাকুয়েলসের ক্ষেত্রে দুটো কোশ্চেন ওখানে আসে, একটা টোনোপ্লাস্ট, একটা প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। এখানে ভিতরে যে অংশটা দেখানো হচ্ছে এবং ভিতরে যে বড় গহ্বরটা, এটা অবশ্যই একটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখানো হয়েছে, অ্যানিমাল সেল না, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখানো হয়েছে। এখানে ভিতরের যে অংশটা রয়েছে সবুজ রঙের কালি দিয়ে ঘেরা রয়েছে, সেটা ভ্যাকুয়েল অবশ্যই।
এবং ভ্যাকুয়ালটা সাইজটা এতটাই বড় যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে তাদের কিন্তু একদম মেমব্রেনের সাইড বরাবর করে দিয়েছে, একদম মেমব্রেনের গা ঘেঁষে পাঠিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম সেলটা জুড়ে রয়েছে ভ্যাকুয়াল। এই ধরনের যে স্ট্রাকচার তাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। যদি কখনো ভ্যাকুয়াল এইভাবে অবস্থান করে যে বড় হওয়ার জন্য সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে একদম মেমব্রেনের দিকে ঘেঁষে মানে মেমব্রেনের দিকে ঠেলে দিয়েছে, গোটাটাই প্রায় ভ্যাকুয়াল জুড়ে রয়েছে, এই ধরনের যে অবস্থান একে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। মানে সাইটোপ্লাজমের এই যে মেমব্রেনের পাশে গিয়ে থাকা, এটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল। আর টোনোপ্লাস্ট হলো যে ভ্যাকুয়ালের যে মেমব্রেন রয়েছে, ভ্যাকুয়ালের যে মেমব্রেন রয়েছে তাকে টোনোপ্লাস্ট বলা হয়। এই দুটো কোশ্চেন পরীক্ষার ক্ষেত্রে আসে, দেখবে। আর ভ্যাকুয়ালের ক্ষেত্রে ফাংশন রয়েছে, খুব ইম্পর্টেন্ট 4টে ফাংশন রয়েছে, সেই ফাংশনগুলো প্লে করে। একটা হলো ফুড ভ্যাকুয়াল, অন্য কিছু না, ফুড ভ্যাকুয়াল খাবার সঞ্চয় করে রাখা, ভ্যাকুয়ালের অন্যতম কাজই হলো সঞ্চয় করা। যদি ফুড ভ্যাকুয়াল হয় তাহলে খাবার সঞ্চয় করা, যদি ওয়াটার ভ্যাকুয়াল হয় তাহলে খাদ্যবস্তু সঞ্চয় করা। এক্সক্রিটরি ভ্যাকুয়াল হলো বিভিন্ন সেল, বিশেষ করে উদ্ভিদ প্রাণী সবাই করে, ভ্যাকুয়ালের মধ্যে অনেক পরিমাণে রেচন পদার্থ স্টোর করে রাখতে পারে। তার দেহে উৎপন্ন যে সমস্ত রেচন পদার্থ সেগুলো কিন্তু ভ্যাকুয়ালের মধ্যে স্টোর করে রাখতে পারে। পরে যখন সেলটা ড্যামেজ হয় তখন কিন্তু সেই সেলের সঙ্গে ভ্যাকুয়ালের মধ্যে থেকে যায়, সেইটা দেহের বাইরে চলে যায়। আরেকটা রয়েছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল, সংকোচী গহ্বর, যেটা কিন্তু অ্যামিবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যেটা অ্যামিবার ক্ষেত্রে তার দিক পরিবর্তন করতে সাহায্য করে। কীরকম দেখো, দেখাচ্ছি। সেটা হলো, ধরো এটা একটা অ্যামিবা, অ্যামিবার ক্ষেত্রে ধরো এখানে একটা কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল রয়েছে, বাঁদিকে ওই গোলটা একটা কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল রয়েছে। অ্যামিবারটার ইচ্ছা হয়েছে ডান দিকে সরে যাবে, এইদিকে যাবে, অ্যামিবারটার ইচ্ছা হচ্ছে যে এইদিকে যাবে, তো মুভ করবে কীভাবে? তাহলে এই কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালটা রয়েছে, বাকিটা ফাঁকা নেই, বাকিটা সাইটোপ্লাজম নিউক্লিয়াস রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, সিঙ্গেল সেল আমরা জানি। এবার যেদিকে মুভ করার দরকার হয়েছে সেই দিকে ভ্যাকুয়ালটাকে সেই দিকে পাঠিয়ে দেবে। তার মানে ভ্যাকুয়ালটা ধরো এখন কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালটা এখন এখানে অবস্থান করছে, তাহলে এখান থেকে যদি ভ্যাকুয়ালটা সরে যায়, অটোমেটিকলি যে সেল মেমব্রেনটা, সেই মেমব্রেনটা ডটেড লাইনে ফিক্স করবে, তাহলে মেমব্রেনটা এই দিকটা খানিকটা এগিয়ে যাবে, তাই না? এরপর কি হয়, সংকোচী গহ্বর, তো নামটাই তো সংকোচী গহ্বর, কি হয় ওখানে টোটালটাই সংকুচিত করে দেয়। তার মানে গহ্বর যেটা রয়েছে এই গহ্বরটা এরকম করে সংকুচিত করে দেয়। তার মানে এটা যদি আরও ছোট হয়ে যায়, এই জায়গায় কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালটা যদি আরও ছোট হয়ে যায়, তাহলে কী হবে, সাইটোপ্লাজমগুলো আরও চারিদিক থেকে এসে এদিকে মুভ করবে। তার মানে এর যে লাইনটা, সেই লাইনটা কিন্তু আরও সরে আসবে। তো অটোমেটিক সাইটোপ্লাজমের পরিমাণটা তো সেমই আছে, তার মানে এই লাইনগুলো কিন্তু খানিকটা করে এগিয়ে চলে আসবে। তার মানে হলো এখন দেখো সবুজ রঙের যে দাগ আসছে সেই দাগে কিন্তু অ্যামিবাটা মুভ করে গেছে, তার মানে একটা জায়গায় ছিল আর একটা জায়গায় মুভ করে গেছে। এইভাবে যদি যেদিকে এগিয়ে যেতে চাইবে সংকোচী গহ্বরটা কিন্তু সেই দিকে এগিয়ে গিয়ে কিন্তু এই ধরনের হেল্পগুলো করবে, ঠিক আছে? এই ভ্যাকুয়ালের কাজ মোটামুটি এই গঠন। তাহলে ভ্যাকুয়ালের ক্ষেত্রে 3টে জিনিস পড়তে হচ্ছে, ভ্যাকুয়াল কোথায় রয়েছে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কেমন, অ্যানিমাল সেলের ক্ষেত্রে কেমন, একটা ভ্যাকুয়ালের ক্ষেত্রে টোনোপ্লাস্ট আর এই প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল কী, এবং ভ্যাকুয়ালের এই 4টে কাজ, এটা বললেই ভ্যাকুয়ালটা হয়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের যে এন্ডোমেমব্রেন সিস্টেম পড়ছিলাম, সেই এন্ডোমেমব্রেন সিস্টেমটা শেষ হলো। ভালো করে দেখবে, বইয়ে কিন্তু পরপর পাবে না, আমি একটু গুছিয়ে পড়াচ্ছি যাতে পরপর সুবিধা হয়, ঠিক আছে? এই ধরনের দেখো পরপর জিনিসগুলো পড়লে কিন্তু খুব সুবিধা হবে, ঠিক আছে? তোমরা একটু খুঁজে সেই জায়গাগুলো থেকে এই পার্টগুলোকে পড়বে, ঠিক আছে? এরপরে নেক্সট ক্লাসে এই নেক্সট টপিক নিয়ে আলোচনা হবে।